গল্প প্রণয়ের রংধনু। লেখিকা নীলপদ্ম। আমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর মানুষটি হলো আমার বেস্টির একমাত্র বড় ভাই, অহর্নিশ চৌধুরী। পৃথিবীর সবচেয়ে অহংকারী ব্যক্তি হিসেবে আমি তাকে আখ্যায়িত করতে পারি। লোকটার গম্ভীর চেহারা, কি দারুণ অ্যাটিটিউড, আর সুদর্শন চেহারা, যা এক দেখায় যে কোনো মেয়েকে ঘায়েল করতে সক্ষম। হ্যাঁ, আমিও হয়েছি। ক্রাশ নামক বাসটা খেয়েছি তার উপর। এর অবশ্য সবচেয়ে কারণ, সে আমাদের ইউনিভার্সিটির সকল ভুঁড়িওয়ালা টিচারদের মধ্যে একমাত্র হ্যান্ডসাম, ফিটেস্ট টিচার। তার অবশ্য আলাদা আরেকটা পরিচয়ও আছে। চৌধুরী ফ্যাশন হাউজের ওনারের একমাত্র ছেলে সে। অফিসে টুকটাক যাতায়াত থাকায় টিভিতেও তাকে দেখা যায়। তাকে আমার বিরক্ত লাগার একটাই কারণ, সে সময়ে অসময়ে আমাকে অপমান করে। ইভেন ভার্সিটিতে তার কারণে কান পর্যন্ত ধরতে হয়েছে আমাকে। তার জন্যই আমাকে ট্রোলের শিকার পর্যন্ত হতে হয়েছে। এর জন্য আমি আর তার সামনে পড়তে চাই না। কিন্তু ভাগ্য আমার সহায় হয় না, বারবার ঠেলে দেয় তার দিকে। এ জন্য আমি চরম বিরক্ত। আমি শ্রেয়সী শ্রেয়া, বাবা মায়ের একমাত্র প্রিন্সেস, আর ভাইয়ার একমাত্র বনু। ছোট থেকেই সবার খুব আদরের হওয়ায় কষ্ট, অপমান জিনিসটা কোনো কালেই উপভোগ করিনি। কিন্তু আমার প্রফেসরের দোয়ায় আজকাল মাঝে মধ্যে আমাকে অপমান জিনিসটা উপলব্ধি করতে হয়। তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমি ওই অহর্নিশ চৌধুরীর একটা নাম দিয়েছি। সেটা হলো জল্লাদ স্যার। এটা নিয়ে আমার আর আমার বেস্টির মধ্যে ঝামেলা হয়েছে ঠিকই, কিন্তু ওর ভাইয়ের আমার প্রতি আচার আচরণ দেখেও মেনে নিয়েছে। আজ 1 সপ্তাহ ধরে আমি ওই জল্লাদ স্যার মানে অহর্নিশ চৌধুরীর সামনে পড়ি না। তাকে দেখলেই উল্টা ঘুরে দৌড় দেই। নিজের কাছে প্রতিজ্ঞা করেছি, আমি আবার এক কথার মানুষ কি না। তবে আমার এই এক কথা আজকে আর টিকবে না। কারণ আজকে আমরা যাচ্ছি ওই জল্লাদ স্যারের বাসায়। যাওয়ার অবশ্য একটা বড় কারণ আছে, সেটা হলো আমার একমাত্র বেস্টি আরশি চৌধুরীকে আমাদের বাড়ির বউ করে আনা। আমি যেতে চাইনি, কিন্তু ওই যে ভাইয়ার আদরের বোন হওয়ায় ভাইয়ার আবদার ফেলতে পারিনি। আমার অবশ্য রাগ হয়, কেন রে তোরা তো প্রেম করার আগে আমার পারমিশন নিসনি। তবে এখন এমন একটা ভাব যেন আমাকে ছাড়া বিয়েই হবে না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমার মায়ের পেটের আপন ভাই সদমান সাদিক শ্রেয়াস আর আরশি চৌধুরী দীর্ঘ 3 বছর প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন। আজ তাদেরই ভালোবাসার পূর্ণতা দানের জন্য আমরা যাচ্ছি। আরুদের বাসায় ঢোকার সাথে সাথে আমার নজরে এলো অহর্নিশ চৌধুরীর, যে আমার দিকে রাগী একটা লুক দিয়ে রয়েছিল। তার এই রাগের কারণ আমি বুঝে উঠতে পারলাম না। নিতান্তই আমি সরল সোজা কি না, এত প্যাচ গোছ আমি বুঝি না। আমার আম্মুর তো আগে থেকেই আরুকে পছন্দ। তিনি আংটি পরিয়ে দিলেন আরুকে। এক পর্যায়ে আরুর বাবা মানে আঙ্কেল বলল, আরু, শ্রেয়াসকে নিয়ে একটু ছাদে থেকে ঘুরে আসো তো। এটা যে ওদের আলাদা স্পেস দেওয়ার জন্য আঙ্কেল করলেন সেটা আমি বুঝি। ছোটবেলায় খেয়েছি সুজি, তাই একটু হলেও আমি সবই বুঝি। এছাড়া বয়সও তো আমার কম না। 21 বছরের যুবতী নারী আমি। অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছি। পড়বা না কেন? আমাদেরও তো বিজনেস আছে ফ্যাশন ডিজাইনিং এর। ভবিষ্যতে তো ভাইয়ার পাশাপাশি বিজনেসের হালটা আমাকেও ধরতে হবে। আর যাই হোক, আমি যতই বাদরামি করি না কেন,
ভালো স্টুডেন্ট বটে, এর জন্য টিচাররা আমার কত প্রশংসা করে। কিন্তু এই অহর্নিশ চৌধুরীকে তা আমি বোঝাতে পারলাম না। নিচে একা বসে থেকে আমি বোরিং হচ্ছি। সে যার কাজে বিজি। আঙ্কেল আন্টি, আম্মু আব্বুর সাথে কথা বলায় বিজি। আর অহর্নিশ চৌধুরী ফোনে বিজি। এই লোকটা নাকি আমার বেয়াই হবে। ভাবতেই আমার আত্মা ফেটে যাচ্ছে। তার সাথে নাকি এখন আমার হাসি ঠাট্টার সম্পর্ক। কিন্তু তা কসমিনকালেও সম্ভব না। এরকম দাম্ভিক লোককে আমি বেয়াই হিসেবে মানি না। আমার কত শখ ছিল বেয়াইয়ের সাথে প্রেম করব। এজন্য কত জনের প্রপোজাল রিজেক্ট করেছি। কিন্তু অহর্নিশ চৌধুরীকে দেখার পর আমার সেই আশায় এক বালতি জল পড়ে গেছে। এই দুঃখ কই রাখবো আমি? কিছুক্ষণ ধরে আমি খুঁতখুতো করছি। মাঝে মধ্যে আম্মুকে একটু ধাক্কা মেরে আমার বিরক্তির কথা জানানো দিচ্ছি। কিন্তু আম্মুর হেলদোল নেই। সে গল্পে মশগুল। তবে আন্টি হয়তো আমার দুঃখ বুঝলেন। বললেন, শ্রেয়া যাও মা, একটু হেঁটে আসো। তুমি নিশ্চয়ই বোর হচ্ছ। আন্টির এই কথা শুনে আমাকে আর পায়কে। মনে খুশির জোয়ার বয়ে গেল আমার। আহা, এতক্ষণ ধরে তো আমি এটাই চাচ্ছিলাম। আরুদের বাসা আমার চোষা অনেক আগেই শেষ। আমার বেস্ট ফ্রেন্ড কি না? একদম ন্যাংটা কালের বেস্ট ফ্রেন্ড। তবে আমি জানতাম না ওর এমন একটা বজ্জাত ভাই আছে। কারণ সে বিদেশে পড়াশোনা করত। তবে জানেন কি? আমার ভাই আর ওর ভাই সমবয়সী, আর ছোট থেকেই বেস্ট ফ্রেন্ড। আমার ভাইয়াও বিদেশ থেকে গ্রাজুয়েশন করে এসেছে, তাও আবার ওই অহর্নিশ চৌধুরীর সাথেই। এই কথা যেদিন শুনেছিলাম, সেদিন আমার চোখগুলো মার্বেলের মতো গোল গোল হয়ে গিয়েছিল। যাই হোক, ছাদে এসে বাতাস খাচ্ছি। আরু আর ভাইয়া হয়তো অপর পাশে আছে। সে যাই হোক, ওদের প্রাইভেসি নষ্ট করব এমন মানুষ আমি নই। হাওয়া খাচ্ছি আর গুনগুন করছি। হঠাৎ কেউ আমার পাশে এসে দাঁড়ালো। বুঝতে পারলেও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম। যে মনে চায় সে আসুক, এতে আমার কি? কিন্তু লোকটার হয়তো বেশিই তাড়া ছিল। গমগম স্বরে বলল, ভার্সিটিতে আমার সাথে এমন লুকোচুরি খেলার মানে কি? কণ্ঠের আওয়াজ শুনে বুঝলাম এ আর কেউ নয়, আমার সেই জল্লাদ স্যারটা। লোকটা এই কথা বলার জন্য চলেও এসেছে। কিন্তু আমি কি কম কি নাকি? সে প্রশ্ন করবে আর আমি উত্তর দিব। এতই সোজা? মনে মনে দুটো ভেংচি কেটে জবাব দিলাম, জানি না। লোকটা আবার গমগম স্বরে বলল, জানো না কেন? আর আমার ক্লাসে আসো না কেন? এমনিই মনে চায় না। লোকটা বোধহয় আমার উত্তরে আরো রেগে গেল। হুমকি দিয়ে বলল, ক্লাসটাকে কি মামার বাড়ি পেয়েছো যে যখন ইচ্ছা হবে তখন আসবে? কালকে থেকে আমার ক্লাসে না দেখলে ঠ্যাং ভেঙে দিব। মাইন্ড ইট। বলেই ঝড়ের গতিতে প্রস্থান করল। আমি মনে মনে আরো দুটো ভেংচি কাটলাম। অ্যাঁ, আমাকে ভয় দেখতে আসছে। তোর হুমকিতে আমি ভয় পাই নাকি? যত্তসব খাবিশ লোক। এরকম মনে মনে ২-৪টা গালাগালি করে আমিও নিচে নেমে আসলাম। আমার ভালো কারোর সহ্য হয় না, এই লোকটারও না। ক্লাসে কথা শোনায়, আবার বাসায়ও ছাড় দিল না।
মনে মনে আল্লাহকে স্মরণ করে বললাম, হে আল্লাহ, রক্ষা করো আমায় এই জল্লাদ লোকের থেকে। এরপরের সময়টুকু আমার ভালোই কাটল। কারণ আমার সাথে আরু ছিল। ওদের বিয়ের দিন, তারিখ, ক্ষণ সব ঠিক করে তবেই সবাই উঠল। বিয়ের আর বেশি দিন বাকি নেই। এই দিন 15 হাতে আছে। আমার খুশি দেখে কে? বিয়ে মানেই শপিং, কেনাকাটা, আর খাওয়া দাওয়া তো বটেই। খাবার আমার ভীষণ পছন্দ। কিন্তু আমাকে দেখলে বোঝা যায় না। তবে বিশ্বাস করেন, যেখানে খাবার দেখি আমি সেখানেই হামলে পড়ি। কারণ কোনো এক সময়ে কেউ একজন আমাকে বলেছিল, খাবারের ব্যাপারে লজ্জা পাওয়া বোকামি ছাড়া কিছুই না। আর আমি সেই বোকামি ত্যাগ করেছি বহু আগেই। যাই হোক, আরুদের বাসা ছেড়ে যখন বেরিয়ে যাব, তখন কেউ আমার কানে ফিসফিস করে বলল, কালকে আমার ক্লাসে না আসলে কিন্তু ভালো হবে না। আমি জানি এটা ওই জল্লাদ স্যারের কাজ। তাকে যে আমি একেবারে ভয় পাই না, তা কিন্তু না। এই যে ঠান্ডা মাথার হুমকি দিলেন, সে চাইলে আরও অনেক কিছুই করতে পারেন। রাতে নিজের রুমে বসে বসেও দীর্ঘক্ষণ ভাবলাম। এরপর একটাই সমাধান খুঁজে পেলাম, সেটা হলো, কাল আমার ভার্সিটিতে যাওয়া উচিত, তাও আবার ওই জল্লাদ স্যারের ক্লাসে। ব্যাটা, সত্যিই যদি আমার ঠ্যাং ভেঙে দেয়, তাহলে খোড়া মেয়েকে কে বিয়ে করব? আমার হালি হালি বাচ্চারা তো অকালেই এতিম হয়ে যাবে। বাচ্চাদের কথা চিন্তা করে ক্লাসে গিয়েছি। আমার পাশে আরুও বসে আছে। আমি একটু অন্যমনস্ক। কারণ জল্লাদ স্যারের ক্লাস করি না 1 সপ্তাহ। এর মধ্যে কি পড়িয়েছে বা কি পড়া দিয়েছে সেই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। বেশ দুশ্চিন্তায় আছি আজকে আমাকে কি অপমান করবে সেটা দেখার জন্য। হায় রে, কি কপাল আমার! যে অপমানের ভয় 1 সপ্তাহ ক্লাস করলাম না, আজকে আবার সেই অপমান নিতে হবে। এসব চিন্তা ভাবনার মাঝেই ক্লাসে প্রবেশ করলেন অহর্নিশ চৌধুরী। আমার মনের ভয়টা বেড়ে গেল। তবুও কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়িয়ে জল্লাদ স্যারকে সম্মান দেখালাম। যতই হোক স্যার তো। অহর্নিশ চৌধুরীকে দেখে আমার আত্মাটা শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই প্রশ্ন করবে, মিস শ্রেয়া, গত ক্লাসের পড়াটা একটু বলুন তো। এই ভয়ে আমি বইয়ের আড়ালে মুখ লুকিয়ে বসে আছি। কিন্তু আমার ভয়কে সত্য করে তখনই গমগমে স্বরের আওয়াজ আসলো। মিস শ্রেয়া, গতদিনের পড়াটা একটু বলুন তো। আমি মাথা নিচু করে উঠে দাঁড়ালাম। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, এই প্রবাদটা এখন আমার জন্য একেবারে সত্য হয়ে দাঁড়িয়েছে। কাঁপা কাঁপা কণ্ঠে জানালাম, স্যার, আমি গতদিন আসিনি। তাই পড়াটা জানতাম না। আমার এই কথায় অহর্নিশ চৌধুরীর মেজাজ চটে গেছে, তা আর বুঝতে বাকি নেই আমার। ধমকের স্বরে বলল, হাউ কেয়ারলেস! আসেননি বলতে লজ্জা করে না? পড়াটা অন্তত নিবেন তো। এরকম হলে নেক্সট ক্লাস থেকে আমার ক্লাসে আর আসবেন না। অহর্নিশ চৌধুরীর কথা শুনে আমার নিজের মাথায় নানা ওই জল্লাদের মাথায় বাড়ি মারতে মন চাইল। নিজেই আসতে বলে নিজেই অপমান। রাগে দুঃখে আমার ক্লাস ছেড়ে যেতে মন চাইল। কিন্তু মন চাইলেই কি আর যাওয়া যায়? অনেক কষ্ট করে ক্লাসটা কমপ্লিট করে গিয়ে ক্যান্টিনে গেলাম। আরুকে ইচ্ছা মতো ঝাড়ছি। আমি প্রতিবার এমনই করি, ওর ভাইয়ের উপরের রাগগুলো ওর উপরে ফলাই। কিন্তু
আরু আমাকে থামানোর চেষ্টা করছে, তবে আমি থামছি না। মনের ঝাল না মিটিয়ে আমি থামব না। অনেকক্ষণ এটা ওটা অহর্নিশ চৌধুরীর নামে বললাম। তারপর এক পর্যায়ে ক্লান্ত হয়ে থেমে গেলাম। আরু আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই একটা লোক বলল, আরু অপেক্ষা করিস, আজ তোকে আমি নিয়ে যাব। আমি কেবলই জুসের বোতলে এক চুমুক দিয়েছি। পেছনের মানুষটার কণ্ঠস্বর শুনে আমার গলায় জুস আটকে গেল। পিছনের ঘুরে দেখি অহর্নিশ চৌধুরী। লাল লাল চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। তার ওই লাল চোখ জানান দিচ্ছে আগাম ঝড়ের। আমার দেখার মাঝেই সে প্রস্থান করল। আমি একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। কারণ, মনে মনে আবার অপমানিত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু, সে কিছুই বলল না। আরুকে একটা ধমক দিয়ে বললাম, তোর ভাই যে পিছনে এসে দাঁড়িয়ে আছে আগে বলবি না? আরু একটু রেগে গিয়ে বলল, তোকে সেই কখন থেকে থামানোর চেষ্টা করছিলাম। কিন্তু, তুই থামছিলি না তো আমার কথা শুনছিলি। আরুকে আর কিছু বললাম না। কারণ, বেচারি আমাকে সত্যিই থামানোর চেষ্টা করেছিল, তবে আমি থামিনি। এখন আমার জন্য সামনে কি অপেক্ষা করছে কে জানে? না, সেদিনের ওই গালাগালির জন্য অহর্নিশ চৌধুরী আমাকে কিছু বলেনি। তা না হলে আজকে আমি আরু আর ভাইয়ার সাথে বিয়ের শপিংয়ে যেতে পারতাম না। আমি আর ভাইয়া এসে গাড়ি নিয়ে আরুদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। একটু পর আরু এসে গাড়িতে উঠল। আমি খুশি হলাম। আজকে জমিয়ে শপিং করা যাবে। ঠিক তখনই আমার খুশি হওয়াটাকে মাটি করে গাড়িতে হুড়মুড় করে ঢুকল জল্লাদ স্যারটা। বলল, সরি, ইয়ার। একটু লেট হয়ে গেল। নে, এখন স্টার্ট দে। ভাইয়া গাড়ি স্টার্ট দিল। আমি চরম আশ্চর্যান্বিত। এই লোকটাও আমাদের সাথে যাবে শপিং করতে? অহর্নিশ চৌধুরী আমার পাশে বসেছে দেখে আমার অসম্ভব রকম বিরক্ত লাগছে। কিন্তু, কিচ্ছু বলতে পারছি না আমি। রাগে দুঃখে এই গাড়ি থেকে নেমে যেতে ইচ্ছা করছে আমার। ভেবেছি সারা রাস্তা বকবক করতে করতে যাব, কিন্তু এই জল্লাদটার জন্য তা আর হলো না। আমি আর চোখে একবার অহর্নিশ চৌধুরীর দিকে তাকালাম। কি এত মন দিয়ে ফোনে দেখছে? একটু উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলাম। কিন্তু, পারলাম না। আমার আবার চোখের সমস্যা কি না? ডাক্তার যদিও চশমা দিয়েছিল। কিন্তু, আমি পড়ি না। আমাকে চশমা পরলে কেমন জানি খ্যাত খ্যাত দেখায়। এছাড়া স্কুলে থাকতে একবার সবাই আমাকে জ্ঞান দিদি বলে মজা করেছিল। তারপর থেকে আর আমি চশমা পরিনি। আমি একসময়কার বিখ্যাত মডেল সৃজা সাদিকের মেয়ে। লোকে আমাকে খ্যাত বলে এটা ওটা সম্বন্ধ করে মজা করবে তা আমি হতে দেই কি করে? আমার একটা প্রেস্টিজ আছে না? এর জন্য আমার আর চশমা পরা হয়নি। আমি চশমা ছাড়া অবশ্য ভালোই দেখি। ওই কাছের জিনিস আর কি। দূরেরটা তেমন একটা দেখতে পাই না। আমার এসব ভাবনার মাঝেই গাড়ি এসে থামল শপিং মলে। কাঙ্ক্ষিত দোকানে গিয়ে ঢুকলাম আমরা। দোকানে ঢুকতেই সকলে আমাদের স্যার, ম্যাডাম বলে সম্বোধন করা আরম্ভ করল। কারণ, এই শোরুমটা আমার বাবার কিনা। আরু আর ভাইয়া মিলে নিজেদের বিয়ের ড্রেস দেখা শুরু করেছে। আর এদিকে আমি নিজের জিনিস চুজ করছি। বরের একমাত্র বোন আমি। আমাকে তো সুন্দর দেখা মাস্ট চাইই চাই।
একটার পর একটা ড্রেস উল্টে পাল্টে আমি দেখে যাচ্ছি। আর মাঝে মধ্যে আর চোখে অহর্নিশ চৌধুরীকে দেখছি। বসে বসে যখন ফোনই চালাবি তখন আমাদের সাথে আসার দরকারটা কি ছিল? শুধু শুধু আমার মুডের 12টা বাজিয়ে দিল। সে যাই হোক, আমি ভীষণ চুজি মানুষ। একটার পর একটা ড্রেস দেখেই যাচ্ছি। হলুদের জন্য লাহেঙ্গা চুজ করতে পারলেও বিয়েতে কি পরব সেটা আর আমার দ্বারা পছন্দ করা হচ্ছিল না। এই একটাই সমস্যা আমার। সহজে কোনো জিনিস পছন্দ হয় না। শেষে বিরক্ত হয়ে একটা সোফায় বসেই পড়লাম। ঠিক তখনই আমার মুখের সামনে মেরুন রাঙা একটা লাহেঙ্গাকে যেন ধরল। এত্ত সুন্দর লাহেঙ্গা, অথচ আমি খুঁজে পেলাম না। যাই হোক, খুশি মনে লাহেঙ্গাটা হাতে নিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম যে দিয়েছে তাকে ধন্যবাদ দিব। কিন্তু উপরে তাকাতেই আমার মুখটা অমাবস্যার মতো কালো হয়ে গেল। কারণ লাহেঙ্গা দেওয়া ব্যক্তিটা আর কেউ না, অহর্নিশ চৌধুরী। লাহেঙ্গা দেখে খুশি হলেও মানুষটাকে দেখে মুখের উপর ছুঁড়ে দিতে ইচ্ছা হলো লাহেঙ্গাটা। কিন্তু কিছু বলার সাহস হলো না। মনে মনে যাই বলি না কেন, এতক্ষণে আমি আমার সমস্যার সমাধান পেয়েছি। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও মুখে একটু হাসি ফুটিয়ে বললাম, ধন্যবাদ, এত সুন্দর একটা লাহেঙ্গাটা চুজ করে দেওয়ার জন্য। কিন্তু আমাকে অবাক করে অহর্নিশ চৌধুরী বললেন, চোখ কান খোলা রাখলে তবেই না জিনিস চুজ করতে পারবে। তোমার চয়েজের যা অবস্থা দেখছিলাম তাই বাধ্য হয়ে দিতে এলাম। বলেই তিনি চলে গেলেন। এখানেও অপমান। আমার মাথাটায় আগুন ধরে গেল। এই লোকের সমস্যা কি? আমার মনে হয় এই লোকের জীবনের মূলনীতি হল, যেখানেই শ্রেয়াকে দেখিবে সেখানেই অপমান করে দিবি। লোকটা কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারে না? কেনাকাটা করে বাড়ি ফিরলাম। বাসায় এসে জামা কাপড় উল্টে পাল্টে দেখছি, না, লোকটার চয়েজ আছে বলতে হবে। এই ভালো কাজের জন্য আজকের মতো ওনাকে আমি মাফ করে দিলাম। আজকে ভাইয়ার গায়ে হলুদ। ইচ্ছা ছিল বেস্টির গায়ে হলুদে যাব আর সেই একটা ডান্স দিব। কিন্তু কে জানতো বিয়েটা আমার ভাইয়ার সাথেই হবে। ভাইয়ার হলুদের প্রোগ্রাম শেষ করে আরুদের বাসায় পৌঁছাতে বেশ রাত্রি হলো আমাদের। বলা বাহুল্য, আমার কাজিনদের মধ্যে তেমন একটা কেউ নেই। আছে শুধু আমার এক মামাতো ভাই, যে আমার থেকে 1 বছরের বড়। যদিও সেই বড় আমি মানি না। এই নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হলেও সবসময় আমিই জিতি। কারণ ফ্যামিলির একমাত্র মেয়ে আমি। আমি আর আমার মামাতো ভাই রুশান চলে এসেছি আরুর হলুদ নিয়ে। আমি গিয়ে আরুকে হলুদ ছুঁয়ে দিলাম। এরপর রুশান ভাইয়াও দিল। আরুর হলুদের অনুষ্ঠান চলছে। আর আমি খুঁজে চলেছি অহর্নিশ চৌধুরীকে। আসার পর থেকে তাকে দেখলাম না। এদিকে জুটেছে আরেক জ্বালা। আসার পর থেকে রুশান ভাইয়া আমার হাত ধরে আছে। আর বলছে, বনু, ভাইয়ার হাত কিন্তু একদম ছাড়বি না। তা না হলে হারিয়ে যাবি। এই বলেই আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। সিরিয়াসলি, আমি কি বাচ্চা যে হারিয়ে যাব? অবশ্য রুশান ভাইয়া আমাকে একটু বেশিই ভালোবাসে। বাসবে না কেন? আমিই তো ওর একমাত্র বোন, এছাড়া তো আর ওর বোন নেই। মাঝে মধ্যে আমার মনে হয় আমার আপন ভাইয়ার থেকে রুশান ভাইয়াই আমাকে বেশি ভালোবাসে। যাই হোক, এদিক ওদিক একটু চোখ ঘোরাতেই দেখা পেলাম সেই গম্ভীর মানুষের।
যে আমার দিকেই রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। এর কারণ আমার কাছে আজও অস্পষ্ট। আমার জানা মতে আমি আজকে কোনো ভুল করিনি। তাহলে এই লোকটার অমন চেয়ে থাকার মানে কি? তার ওই চাহনি দেখে আমার পেট গুড়গুড় করতে শুরু করলো। কারণ তার চাহনি আমাকে বারবার জানান দিচ্ছে, শ্রেয়া তুই আমার হাতে পড়লে আজ শেষ। আমি রুশান ভাইয়ার দিকে তাকালাম যে আমার এক হাত ধরে রেখে মনের আনন্দে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আমি ভাইয়াকে তাড়া দিয়ে বললাম, রুশান ভাইয়া, চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে। বলেই আমি আর অপেক্ষা করলাম না। রুশান ভাইয়ার হাতে থাকা গ্লাসটা একজন ওয়েটারের হাতে তুলে দিয়ে ওকে বগলদাবা করে ছুটলাম বাড়ির দিকে। রুশান ভাইয়া একটু হতভম্ব হয়ে গেলেও আমাকে কিছুই বলল না। এভাবেই শেষ হয়ে গেল দুই বাড়ির হলুদ অনুষ্ঠান। আজকে বিয়ে। আমি সকাল সকাল উঠে গেছি, রূপচর্চা করতে হবে তো। বরের একমাত্র বোন, আমার সুন্দর লাগা চাই। বেশ অনেকটা সময় ধরে গোছগাছ করে রেডি হয়ে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ঘুরে কয়েকবার দেখলাম নিজেকে কেমন লাগছে। না, বেশ ভালোই লাগছে আমাকে। তখনই আমার দরজাটা খুলে ভেতরে আসলো রুশান ভাইয়া। বলল, বনু, তুই রেডি? চল চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। বলেই আমার হাত ধরে টেনে নিয়ে গেল। আমি এখন গাড়িতে বসে আছি। মাঝখানে ভাইয়া, এক পাশে আমি, আরেক পাশে রুশান ভাইয়া। আমি রুশান ভাইয়াকে দেখলাম। মেরুন রঙা একটা পাঞ্জাবি পরেছে। বাহ, আমার সাথে মিলে গেছে। রুশান ভাইয়া ফর্সা হওয়ার দরুন একদম ফুটে উঠেছে গায়ে। অবশ্য রুশান ভাইয়া একা না, আমরা তিন ভাই বোনই ফর্সা। আমি একটু খুশি হয়ে বললাম, রুশান ভাইয়া, দেখো, তুমি আর আমি সেম কালার পরেছি। রুশান ভাইয়া ফোন স্ক্রুল করছিল। আমার কথা শুনে একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ রে পাগলি। আমরা পৌঁছে গেলাম আরুদের বাসায়। গাড়ি থেকে নেমে আমাদের গেট ধরার ঝামেলায় পড়তে হলো না, কারণ আরুর মেয়ে কাজিন নেই। আছে শুধু দুই ফুফাতো ভাই। তারাই আমাদের রিসিভ করতে এলো। এদের দুজনের মধ্যে একজন আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। তার এই চাহনির মানে আমি বুঝতে পেরেছি। আমি সুন্দর কি না, তাই অমন ভাবে তাকিয়ে আছে। নিশ্চিত আমার উপর ক্রাশও খেয়েছে। তবে লোকটাকে দেখে আমার বুঝতে অসুবিধা হলো না যে লোকটা আরুর ছোট ফুফাতো ভাই। কারণ বড়টা তো বিয়ে করে নিয়েছে। আর একটা বিবাহিত পুরুষ এভাবে একটা যুবতী মেয়ের দিকে কিছুতেই তাকিয়ে থাকবে না। এ ব্যাপারে আমি 100% শিওর। যাই হোক, কোনো ঝামেলা ছাড়াই আমরা বিয়ে বাড়িতে ঢুকে গেলাম। রুশান ভাই পূর্বের দিনের ন্যায় আমার হাত ধরে রেখেছে। আমার বিরক্ত লাগছে, কিন্তু কিছু করার নেই। আম্মুর আদেশ এটা। আর তা রুশান ভাইয়া বাধ্য ছেলের ন্যায় পালন করছে। কিন্তু আমার এই অবাধ্য চোখগুলো একটা মানুষকে খুঁজে যাচ্ছে। হ্যাঁ, সে আর কেউ না, অহর্নিশ চৌধুরী। যতই হোক আমার ক্রাশ তো। অনেকক্ষণ রুশান ভাইয়াকে নিয়ে এদিক ওদিক ঘুরলাম। আরুদের বাসার গার্ডেনে বিয়ের আয়োজন করা হয়েছে। জায়গাটা বেশ বর্ষর। শেষে এক জায়গায় গিয়ে অহর্নিশ চৌধুরীর দেখা পেলাম। কালো পাঞ্জাবি গায়ে, হাতা কুনুই পর্যন্ত উঠানো, কাউকে কিছু একটা বোঝাচ্ছেন তিনি। তাকে যতই ততই ক্রাশ খাই। কিন্তু পরক্ষণেই আচার ব্যবহারের কথা মাথায় আসতেই মনটা বিষে ভরে ওঠে।
আমার এই অবাধ্য চোখগুলো একটা মানুষকে খুঁজে যাচ্ছে। হ্যাঁ, সে আর কেউ না, অহর্নিশ চৌধুরী। যতই হোক আমার ক্রাশ তো। অনেকক্ষণ রুশান ভাইয়াকে নিয়ে এদিক ওদিক ঘুরলাম। আরুদের বাসার গার্ডেনে বিয়ের আয়োজন করা হয়েছে। জায়গাটা বেশ বর্ষর। শেষে এক জায়গায় গিয়ে অহর্নিশ চৌধুরীর দেখা পেলাম। কালো পাঞ্জাবি গায়ে, হাতা কুনুই পর্যন্ত উঠানো, কাউকে কিছু একটা বোঝাচ্ছেন তিনি। তাকে যতই দেখি ততই ক্রাশ খাই। কিন্তু পরক্ষণেই আচার ব্যবহারের কথা মাথায় আসতেই মনটা বিষে ভরে ওঠে আমার। কত স্বাদ ছিল, একটা হ্যান্ডসাম বেয়াই পাবো, তারপর তার সাথে চুটায় প্রেম করে বিয়ে করে নিব। হ্যান্ডসাম বেয়াই তো পেলাম, কিন্তু তার সাথে প্রেম বা বিয়ে ইহ জন্মে সম্ভব না। আহা, আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। থাক, এইসব দুঃখ এখন বাদ থাক। দেখতে দেখতে ভাইয়া আর আরুর বিয়েটা কমপ্লিট হয়ে গেল। আমরা আগেই খাওয়া দাওয়া করে ফেলেছি। এখন বউ নিয়ে যাওয়ার পালা। আরু তো চোখের পানি নাকের পানি এক করে কেঁদে যাচ্ছে। কান্না জিনিসটায় আমার বড্ড অ্যালার্জি। এর মানে এই না যে আমি কাঁদি না। এই যে এখন আমার বান্ধবীর সাথে গলা মিলিয়ে কাঁদতে মন চাইছে। আমার অতি আপন মানুষজনদের কাঁদতে দেখলে কাঁদতে মন চায়। সেখানে আরু তো আমার জানের দোস্ত। ওর এই সময়ে ওর সাথে গলা মিলিয়ে কাঁদতে পারছি না বলে দুঃখ হচ্ছে। আমি না কাঁদার দুইটা কারণ অবশ্য আছে। ১. আমি বরের বাড়ির লোক। আর ২. রুশান ভাইয়া আমাকে বগলদাবা করে রেখেছে। তাই চাইলেও আরুর কাছে যেতে পারছি না। আরু একবার একে ধরে তো আরেকবার ওকে ধরে কাঁদছে। ওর কান্না দেখে মনে হচ্ছে কেউ ওকে জমের বাড়িতে পাঠাচ্ছে। আমি হলে বাবা কান্নাকাটি করতাম না। চোখের জলে আমার এত টাকার মেকআপ নষ্ট করার কোনো মানেই হয় না। আরুর মেকআপ আবার ওয়াটারপ্রুফ, তাই তো নষ্ট হচ্ছে না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটির নাটক দেখার পর অবশেষে তার সমাপ্তি ঘটল। আমরা গাড়িতে বসার জন্য এগিয়ে গেলাম। তখনই হঠাৎ আমি আমার বাম হাতে কারোর স্পর্শ পেলাম। কেউ আমার হাতে কিছু একটা গুজে দিল। আমি আশেপাশে তাকাতেই অনেককে দেখলাম। কিন্তু সন্দেহভাজনের মতো কাউকে পেলাম না। কারণ আশেপাশে ছেলে বলতে আছে শুধু আরুর বাবা, অহর্নিশ চৌধুরী, যারা আরুকে গাড়িতে তুলে দিচ্ছে। আমার সিক্সথ সেন্স বলছে এটা কোনো ছেলের কাজ। আরুর বাবা অবশ্য এমন কাজ করবে না। তবে কি অহর্নিশ চৌধুরী? ওহ মাই গড! এটা ইম্পসিবল, হতেই পারে না। গাড়িতে উঠে দোমনা হয়ে ভাবছি কে করলো আমার সাথে এমন। আর কাজটা করার পর এত দ্রুত হওয়া হলোই বা কি করে? আমার পাশে বসে গাড়ি চালাচ্ছে রুশান ভাইয়া। পিছনে আরু আর ভাইয়া বসেছে। আমি উইন্ডো দিয়ে রাতের পরিবেশ দেখছি। আর ভাবছি, আমার হাতে এক টুকরো কাগজ, যেটা আমি এখনো খুলে দেখেনি। কি আছে এতে? মনে মনে ভীষণ কৌতূহল হলেও তা দমিয়ে রেখেছি। কারণ রুশান ভাইয়া দেখলে আম্মুর কানে খবর পৌঁছাতে বেশি টাইম লাগবে না। আম্মু আমাকে অবশ্য কিছু বলবে না। আমি বড় হয়েছি। একটা প্রেমের প্রস্তাব আসা বা আমি প্রেম করা অস্বাভাবিক কিছু না। আমার বাবা মায়েরও প্রেমের বিয়ে। তাই প্রেম নিয়ে তাদের কোনো অ্যালার্জি নেই। আমি প্রেম করলেও তারা কিছু বলবে না। কিন্তু আমি প্রেম করব না। ছোটবেলা থেকেই ভেবে এসেছি যাকে মন দিব সে হবে আমার একমাত্র জামাই। আমি যদি অন্য কাউকে ভালোবাসি, তার সাথে যদি আমার বিয়ে না হয় তবে বেচারা আমার জামাইটার কি হবে?
আমি চুপ করে বসে ভেবে যাচ্ছি, সেটা হয়তো রুশান ভাইয়ার সহ্য হলো না। বলল, কি রে, এত চুপ করে বসে আছিস কেন? এখন আমাকে ডাহা মিথ্যা কথা বলতে হবে, না হলে রুশান ভাইয়ার 100টা প্রশ্নে ফেঁসে যাব। কথা বলার এখন মুড নেই আমার। আমার কৌতূহল তো শুধু কাগজটায় কি আছে সেটা দেখার। বললাম, মাথা ব্যথা করছে আমার। তুমি তো জানোই বেশি মানুষের ভিড়ে আমার মাথা ব্যথা হয়। আমার শরীরটা সত্যিই একটু ক্লান্ত লাগছে। কণ্ঠেও তার আভাস কিছুটা ফুটে উঠল। রুশান ভাইয়াও হয়তো বুঝল, তাই আর কিছু বলল না আমাকে। আমরা বাসায় এসে পৌঁছেছি বেশ কিছুক্ষণ হলো। আমি আরুকে ভাইয়ার রুমে রেখে এসে নিজের রুমের দরজায় খিল দিলাম। হাতের মুঠোয় থাকা কাগজটা দেখলাম একদম চ্যাপ্টা হয়ে গিয়েছে। এখন আমার আগে ফ্রেশ হওয়া দরকার। তাই শত ইচ্ছা বা অনিচ্ছা থাকা সত্ত্বেও কাগজটা ফোনের নিচে চাপা দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। একদম ফ্রেশ হয়ে নাইট স্যুট পরে বেরিয়ে আসলাম। এখন আরাম করে কাগজটায় কি লেখা আছে সেটা পড়ব। একটা বালিশ পেটের উপরে রেখে শুয়ে পড়লাম। তবে কাগজের ভাঁজটা খুলতেই আমার মাথাটা বিগড়ে গেল, কারণ অতি কুৎসিত হাতের লেখা। আমি নাক ছিটকালাম কিছুটা। এরপর পড়তে আরম্ভ করলাম। ওমা! পত্রের প্রথমেই আমাকে হুমকি দিয়েছে। লিখেছে, এত সুন্দর করে সেজে আসার মানে কি? কাকে দেখাতে এভাবে সেজেছ? শোনো মেয়ে, আর একবার এরকম সেজে আসলে তোমার খবর করে ছাড়বো আমি। হুমকিটুকু পড়ে আমি একটু বুকে থুতু দিলাম। আমার সাথে এই লোকের আবার শত্রুতা কিসের? চিঠির শুরুতেই হুমকি? মা গো! এত দেখি জল্লাদ স্যারের কার্বন কপি। যাই হোক, পরের টুকু পড়া শুরু করলাম। লিখেছে, তোমাকে এতটা সুন্দর লাগবে আমি ভাবতেও পারিনি। কতটা মুগ্ধ হয়েছি জানো? না, তুমি তো জানো না। জানবে কি করে? এখনো যে তোমাকে বলিনি। যাই হোক, কাদার জন্য রেডি হও মিস শ্রেয়া। দ্রুত তোমাকে আমার ঘরণী করে আনছি। ইতি। প্রেমময়ীর একমাত্র প্রেমিক পুরুষ। ব্যাস, এইটুকুই চিঠি শেষ। চিঠিটা ভালো মতো উল্টেপাল্টে দেখলাম যে দিয়েছে তার নাম লেখা আছে কিনা। ইস, আমিও কি বোকা! যে দিয়েছে সে যদি নিজেকে প্রকাশ করতেই চাইতো তবে লুকিয়ে লুকিয়ে তো চিঠি দিত না। আমি কিন্তু এই চিঠিতে একটুও ইমপ্রেস হয়নি। যদিও চিঠিটা আমাকে প্রথমবারের ন্যায় কেউ দিল। এর আগে যারা প্রপোজ দিয়েছে হয় মুখে না হয় ফুল দিয়ে। কিন্তু এরকম চিঠি দিয়ে কেউ এখনো করেনি। আইডিয়াটা আমার পছন্দ হলেও প্রথমে লোকটা আমাকে হুমকি দিয়েছে। এছাড়া চিনি না জানি না, শুধুমাত্র চিঠি দেখে প্রেমে পড়ে যাব এমন পাবলিক আমি নই। যাই হোক, চিঠিটা বেড সাইডের টেবিলের ড্রয়ারে রেখে আমি ঘুমিয়ে পড়লাম। আমার আবার এক ঘুমে রাত কাবার হয়ে যায়। আমি বধূ বেশে একটা খাটে বসে আছি। কিছুক্ষণ আগে আমার বিয়ে হয়েছে। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমার হাসবেন্ডকেও এখনো দেখিনি। কি জানে কে আমার স্বামী। এদিকে তার অপেক্ষায় আমার বেহাল দশা। কিছুক্ষণ পর কেউ রুমে প্রবেশ করল। আমি ঘোমটার আড়াল থেকে লোকটার মুখ দেখার চেষ্টা করছি, কিন্তু পারছি না। লোকটা আস্তে ধীরে এগিয়ে আসলো আমার কাছে। আমার ঘোমটাটা তুলল। আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি। লজ্জা লজ্জা মুখ করে একটু স্বামীর দিকে তাকালাম।
সাথে সাথেই আমার লজ্জা ফুরুত করে উড়ে গেল। দেখি এটা তো আমার জল্লাদ স্যার অহর্নিশ চৌধুরী, যে আমার দিকে ডেভিল লুক দিয়ে তাকিয়ে আছে। আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গেছি। জোরে করে চিল্লান দিলাম, না, এটা হতে পারে না। তখনই নিজের উপরে কিছু পড়ার আভাস পেলাম। এ কি আমার এমন ভেজা ভেজা ফিলিংস হচ্ছে কেন? ফট করে চোখ খুলে ফেললাম আমি। উঠে বসলাম। আশেপাশে তাকিয়ে দেখি, না, আমি তো আমার ঘরেই আছি। আমার সামনে তো অহর্নিশ চৌধুরী নেই, বরং রুশান ভাইয়া আমার সামনে পানির গ্লাস হাতে নিয়ে বসে রয়েছে। আমি বুঝতে পারলাম আমার ভেজা অনুভূত হওয়ার কারণ। রুশান ভাইয়া পানির ছিটা দিয়েছে। আমি ঝিম ধরে বসে আছি। রুশান ভাইয়া ভ্রুকুচকে আমার দিক তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, ওমন, চিৎকার করলি কেন? আমি তো আর রুশান ভাইয়াকে বলতে পারবো না কি স্বপ্নে দেখেছি একটু আগে, তাই কথা ঘুরানোর জন্য বললাম, তুমি আমার ঘুমের 12টা বাজিয়ে চোখে মুখে পানি ছিটাচ্ছ, আর আমি চিৎকার করব না? রুশান ভাইয়া আমার মাথায় একটা গাট্টা মেরে বলল, কয়টা বাজে তোর খেয়াল আছে? 1টা বাজে এখন। মানুষ এত ঘুমায় কিভাবে? কত করে ডেকেছি, অথচ তোর হুঁশ নেই। ফুপি এসেও কতবার ডেকে গিয়েছে, তোর দরজা খোলার নাম নেই। শেষে বাধ্য হয়ে ভাইয়ার কাছ থেকে চাবি নিয়ে দরজা খুললাম। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সত্যিই 1টা বাজে। এটা দেখে আমি খুশি হলাম। কারণ, সবাই বলে ভোরের স্বপ্ন সত্যি হয়। কিন্তু, আমি তো প্রায় দুপুরে স্বপ্ন দেখেছি। এর মানে জল্লাদ স্যারকে নিয়ে আমার দেখা স্বপ্ন সত্যি হবে না। কি মজা! এর মধ্যে রুশান ভাইয়া আমাকে তাড়া দিয়ে বলল, এখন উঠে গোসল করে খেয়ে আমাদের ধন্য করেন মহারানী। একটু পর ভাবিকে পার্লারের লোকজন সাজাতে আসবে। সন্ধ্যার পর রিসেপশন, তা কি ভুলে গিয়েছেন? আমি মাথা নাড়িয়ে না জানালাম। আর উঠে পড়লাম ফ্রেশ হওয়ার জন্য। কিন্তু, কে জানতো সন্ধ্যার এই রিসিপশন পার্টিটা আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। আমি জীবনের শেষ পরিণতির দিকে আমাকে ঠেলে দিবে। ঘুম থেকে উঠার পর আমার সময়টা ভালোই যাচ্ছিল। একবারে দুপুরের খাওয়া খেয়ে আরুর সাথে দেখা করতে গেলাম। পার্লারের মেয়েরা অলরেডি চলে এসেছে আরুকে সাজানোর জন্য। তাই, ওকে বিরক্ত না করে নিজের রুমে চলে আসলাম। আমারও তো রেডি হতে হবে। আমি ব্ল্যাক কালারের লাহেঙ্গাটা পরে নিলাম। এরপর আস্তে ধীরে রেডি হতে লাগলাম। রেডি হতে আমার অনেক সময় লাগে। খুব সুন্দর করে পরিপাটি করলাম নিজেকে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। উদ্দেশ্যে এখন আরুর কাছে গিয়ে ওকে দেখা। যাওয়ার সময় পথিমধ্যে দেখা হলো রুশান ভাইয়ার সাথে। ওর সমস্যাটা আমি এখনও বুঝলাম না। কাকতালীয় ভাবে আজকে ও আমাদের ড্রেসের কালার সেম হয়ে গেছে। মানে ও কালো রঙের পাঞ্জাবি পরেছে। আমাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, বনু, রেডি তুই? হ্যাঁ, ভাইয়া। রুশান ভাইয়া আমাকে জিজ্ঞেস করল, ভাবির কাছে যাচ্ছিস? আমি ঘাড় নাড়িয়ে সম্মতি প্রকাশ করলাম। তখন ও আবার আমাকে বলল, আচ্ছা যা, গেস্টরা চলে আসবে। দেখ ভাবি রেডি হলো কি না।
বলেই রুশান ভাইয়া চলে গেল। আমিও চললাম আরুর রুমের দিকে। কি জানি মেয়েটা কত দূর রেডি হলো, কে জানে। ভাইয়ার রুমে ঢুকে দেখলাম আরু রেডি। বিউটিশিয়ানরা নিজেদের বস্তা পুটলি গোছাচ্ছে। আর আরু খাটের মধ্যে বসে আছে। আমি এক দৌড়ে আরুর কাছে এসে দাঁড়ালাম। একটু সুর তুলে টেনে টেনে বললাম, ভাবিজান, আপনাকে তো অনেক সুন্দর লাগছে। আমার ভাই দেখে না আবার হার্ট অ্যাটাক করে বসে। মেকআপ আর্টিস্টদের সামনে আরু একটু লজ্জা পেল। আর আমি হেসে দিলাম। আরু আমার হাতে একটা বাড়ি মেরে বলল, চুপ করো ননদিনী, সামনে তোমারা ও উড়ার দিন শেষ হচ্ছে। আরুর কথায় বেশি পাত্তা দিলাম না। ও হয়তো একটু রাগ করেই বলেছে। ইতোমধ্যে আরুকে নিয়ে যাওয়ার জন্য ডাক পড়তেই আমি আরুর হাতটা ধরে উঠে দাঁড়া করালাম। এত ভারী লাহেঙ্গা আর এক মন মেকআপের ভারে ওর ওঠে দাঁড়াতে কষ্ট হবে এটা আমি জানি। তাই আস্তে ধীরে আরুর হাতটা ধরে নিয়ে যেতে শুরু করলাম। গন্তব্য আমাদের বাসার গার্ডেন, যেখানে মস্ত বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আরুকে নিয়ে বসিয়ে দিলাম স্টেজের মাঝে রাখা একটা সোফায়। তখনই কোথা থেকে রুশান ভাইয়াকে নিয়ে এসে আরুর পাশে বসিয়ে দিল। রিসেপশন পার্টিতে লোকের আনাগোনা হতে শুরু করেছে। আরুর বাবা, মা আর আমার ওই জল্লাদ স্যারটা এখনো এসে পৌঁছায়নি। ইতোমধ্যে আমার গলা শুকিয়ে গিয়েছে। আরুকে টেনে নিয়ে এসেছি। আমার কি কম কষ্ট হয়েছে? তারপর নিজেই একটা লাহেঙ্গা পরেছি। যদিও এটা অনেক পাতলা, তবুও আমি আবার অতি স্বাস্থ্যবান কি না। অল্পতেই হাঁপিয়ে উঠি। ওয়েটাররা এদিক ওদিক ঘোরাফেরা করে গেস্টদের ড্রিঙ্কস সার্ভ করছিল। আমি একজনকে ডেকে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিলাম। কয়েক চুমুক মাত্র দিয়েছি। তখনই আমার চোখ পড়ল গেটের দিকে, যেখান দিয়ে আমার জল্লাদ স্যারটা আসছে। পুরোই ফর্মাল লুক, স্যুট বুট পরে বাবু ফিটফাট। তাকে দেখে আমার বিষম লেগে গেল। ঠিক তখনই কোথা থেকে রুশান ভাইয়া এসে হাজির। একটু ধমক দিয়ে বলল, আস্তে খাবি তো বনু। বলেই আমার মাথায় পিঠে হাত দিয়ে বাড়ি মারতে লাগলো। কিন্তু আমার তো এদিকে কোনো ধ্যান নেই। আমি এক দৃষ্টিতে অহর্নিশ চৌধুরীকে দেখছি, যে বর্তমানে আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়েছে। তার এরকম লুক দেওয়ার কারণ এবারও বুঝতে আমি ব্যর্থ। আমি চোখ সরিয়ে নিলাম। রুশান ভাইয়াকে বললাম, থামো ভাইয়া, এখন ঠিক আছে। ভাইয়া থামল। আমাকে কিঞ্চিত ধমক দিয়ে বলল, সাবধানে খাবি। আর এখন থেকে আমার সাথেই থাকবি। বলেই আমার হাতটা ধরল। আমি একটু বিরক্ত হয়ে বললাম, ছাড়ো ভাইয়া, আমি এখন নিজের বাসায় আছি, হারিয়ে যাব না। কিন্তু বিধিবাম, ভাগ্য বেশিরভাগ সময় আমার সহায় থাকে না। রুশান ভাইয়া আম্মুর ভয় দেখিয়ে আমাকে চুপ করিয়ে দিল। যদিও আমি আম্মুকে ভয় পাই না। আবার আম্মুর মুখের উপর দিয়ে কোনো কথাও বলতে পারি না। এই আমার একটাই সমস্যা। পার্টি জমজমাট হয়ে শুরু হয়েছে। আমি রুশান ভাইয়াকে নিয়ে এদিক ওদিক ঘুরে যাচ্ছি, যাতে ও বিরক্ত হয়ে আমার হাত ছেড়ে দেয়। তবে এই বান্দা বিরক্ত হবার নয়, নিশ্চিত মনে ঘুরে যাচ্ছে। পার্টির এক পর্যায়ে আমার আব্বু মাইক তুলে বলল, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, অ্যাটেনশন প্লিজ। আমি আব্বুর কণ্ঠ পেয়ে দাঁড়িয়ে পড়লাম।
সবার দৃষ্টি এখন আমার আব্বুর দিকে। সবাই উৎসুক হয়ে আছে তিনি কি বলবেন তা শোনার জন্য। তবে আমি তো জানি আব্বু তার পুত্রবধূকে সবার সামনে পরিচয় করিয়ে দিবেন এই আর কি। তবুও আমি তার দিকে তাকিয়ে আছি। আমার কথা মতো আব্বু প্রথমে আরুকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। এরপর বউয়ের ভাইয়া অহর্নিশ চৌধুরীকে স্টেজে ডাকলেন। আমি একটু মনে মনে ভেঙচি কেটে ভাবলাম লোকটাকে দিয়ে আবার কি হবে? এখানেও কি তার ভার্সিটির প্রফেসর হওয়া আবার একই সাথে টুকটাক বিজনেস সামলানো নিয়ে গুণগান হবে নাকি? আব্বু অহর্নিশ চৌধুরীর পরিচয় সবাইকে দিলেন। এরপর আমাকে অবাক করে দিয়ে আব্বু ঘোষণা দিল, মামুনি একটু স্টেজে আসো তো। আব্বুর কথা শুনে আমি বিস্মিত হলাম। আমাকে ডাকছে কেন? আমাকে তো অধিকাংশ লোকে চেনেই। আমি রুশান ভাইয়ার দিকে তাকালাম, যে এখন আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ওর হাসির কারণ আমি বুঝতে পারলাম না। তবে আন্দাজ করতে পেরেছি কিছু একটা ঘাপলা তো আছেই। আমি রুশান ভাইয়াকে একটু চোখ দিয়ে শাসিয়ে নিয়ে স্টেজের দিকে গেলাম। গিয়ে দাঁড়ালাম আব্বুর ডান সাইডে। কারণ বাম সাইডে অহর্নিশ চৌধুরী দাঁড়িয়ে আছে। তার পাশাপাশি গিয়ে দাঁড়ানোর মতো মনমানসিকতা আমার নেই। আব্বু সবাইকে আমাকে মেয়ে বলে আরেকবার পরিচয় দিল। এরপর যা বলল তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। আমি কসমিনকালেও যা ভাবতে পারি না। অথচ আমাদের পরিবার তা চাইছে। আব্বু বলল, আজকে এই খুশির দিনে আপনাদের আরেকটা খুশির খবর দিতে চাই। আমার মেয়ে শ্রেয়সী শ্রেয়ার সাথে অহর্নিশের বিয়ে ঠিক হয়ে আছে বহুদিন আগে থেকেই। আজকে আপনারা যেহেতু সবাই উপস্থিত আছেন, তাই আমি ওদের এঙ্গেজমেন্টটা কমপ্লিট করে ফেলতে চাইছি। আর খুব দ্রুতই আপনারা ওদের বিয়ের দাওয়াত পেয়ে যাবেন। আব্বুর কথা শুনে আমার চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। আমার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগতে শুরু করল। কিন্তু বাকি সবার হেলদোল নেই। সবার মুখে হাসি। আমি অহর্নিশ চৌধুরীর দিকে তাকালাম। তার মুখে আমি এই প্রথমবার হাসি দেখলাম। এরপরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটল। আমার আম্মু কোথা থেকে একটা ট্রেতে দুটো আংটি এনে হাজির হলো। তখন আমার আর বুঝতে বাকি থাকলো না যে এগুলো সব প্রিপ্ল্যান্ড। আমি ঘোরের মাঝে থাকা অবস্থাতেই অহর্নিশ চৌধুরী আমার হাতে রিং পরিয়ে দিল। আমি একদম স্তব্ধ হয়ে আছি। ওই যে বলে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। আমি শোকের মধ্যে না থাকলেও প্রচুর শকে আছি। ইতোমধ্যে আমার আম্মিজান আমার কানের কাছে বলল ওই অহর্নিশ চৌধুরীকে আংটি পরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি তো হতভম্ব হয়ে আছি। তাই কে কি বলছে আমার মাথায় তেমন কিছু ঢুকছে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আম্মু আমার হাত ধরে অহর্নিশ চৌধুরীর হাতে রিংটা পরিয়ে দিল। আংটি পরানো শেষ হতেই আমার ভেতরের সত্তাটা বারবার জানান দিতে শুরু করল যে, তুই ওই জল্লাদ অহর্নিশ চৌধুরীর বাগদত্তা হয়ে গেলি শ্রেয়া। আমি আর এতবড় শখ নিতে পারলাম না। আমার চারদিকে গোল গোল হয়ে ঘুরতে শুরু হয়েছে। কে জানতো আমার দুপুরে দেখা স্বপ্নটা এমন আধা সত্য হয়ে যাবে। ইতোমধ্যে আমার শরীর অসাড় হতে শুরু করেছে। চোখে ঝাপসা ঝাপসা দেখছি। শেষ পর্যন্ত আমি মাথা ঘুরে সবার সামনে ঠাস করে পড়ে গেলাম। চোখটা বন্ধ করার আগে শুধু কিছু মানুষের চিৎকার আর রুশান ভাইয়াকে দৌড়ে আসতে দেখলাম। এরপর আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। আর কিছু জানতে বা বুঝতে পারলাম না আমি। জ্ঞান ফিরেছে আমার। রুমের মধ্যে বেশ কিছু লোকের আনাগোনা চোখে পড়ল আমার।
জ্ঞান ফিরতেই সবাই এটা ওটা জিজ্ঞেস করতে শুরু করল। কেন অজ্ঞান হলাম, কি হয়েছিল, এরকম হাজার একটা প্রশ্ন করতে আরম্ভ করল। আমি তো তাদের আর বলতে পারলাম না যে এত বড় শখ আমি নিতে পারিনি। আমার মতো বাচ্চা মেয়েকে ওই জল্লাদের ঘাড়ে ঝুলিয়ে দিচ্ছে সবাই। আমি ঠিক কি করে থাকতে পারি? বুক ফেটে কান্না আসছে আমার। কিন্তু এখন সবার সামনে কাঁদতে পারবো না। তাই একটু হাসার অভিনয় করেই বললাম, এখন ভালো লাগছে। সবাই একে একে রুম ছেড়ে বিদায় নিল। তাদের কি এখন সময় আছে আমাকে নিয়ে পড়ে থাকার? গেস্টদের অ্যাপায়ন তো করতে হবে। তবে আমি আর নিচে নামছি না এখন। বলা বাহুল্য, চোখ খোলার পর আমি অহর্নিশ চৌধুরীকেও এখনো দেখিনি। আমার রুমে এখন আছে শুধু একজন, সে হলো রুশান ভাইয়া। যে আমার দিকে অদ্ভুত দৃষ্টি দিয়ে আছে। হয়তো আমার মতিগতি বোঝার চেষ্টা করছে। রুশান ভাইয়াকে দেখে আমার মনে পড়ে গেল ওর তখনকার হাসির কথা। আমি নিশ্চিত ও সব জানতো। তাও প্রশ্ন করলাম, ভাইয়া, তুমি কি সব জানতে? রুশান ভাইয়া একটু থতমত খেয়ে বলল, কি জানবো? আমি ওকে একটু শাসিয়ে বললাম, দেখো, মিথ্যা বলবে না। আমার এঙ্গেজমেন্টের ব্যাপারে তুমি সব জানতে? রুশান ভাইয়া হয়তো মিথ্যা কথা বলতো। কিন্তু আমার এভাবে বলাতে আর মিথ্যা বলার সাহস পেল না। মিনমিন করে জবাব দিল, শুধু আমি না, বাসার সবাই সব জানতো। শুধু তুই বাদে। আমি একটু রেগে গিয়ে বললাম, বাহ, আমার এঙ্গেজমেন্ট অথচ কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করল না। আমার মতো নেওয়ার প্রয়োজন মনে করল না। আরে, এভাবে বলছিস কেন? আমরা তো তোকে একটু সারপ্রাইজ দিলাম। আর অহর্নিশ ভাই তো বেশ ভালো মানুষ। তোর আপত্তি কোথায়? সিরিয়াসলি? অহর্নিশ চৌধুরী ভালো মানুষ? এই কথা এখন আমাকে বিশ্বাস করতে হবে? আমার সাথে সে কোনোদিন ভালো মানুষের মতো ব্যবহার করেছে? কই? আমার তো মনে পড়ে না। আমি রাগ নিয়েই বললাম, নিকুচি করেছে তোমার ভালো মানুষের। যাও প্লিজ এখন। আমি একটু একা থাকতে চাই। আমার কথা শুনে রুশান ভাইয়া বেরিয়ে গেল। আমার মাথা ব্যথা করছে। এত বড় স্ট্রেচ আমি আর নিতে পারছি না। অহর্নিশ চৌধুরী আমার হাজবেন্ড হবে এটা ভাবতেই আমার গা গুলিয়ে উঠছে। যাকে দেখতেই পারি না, তার সাথে সারাটা জীবন কাটাবো কি করে আমি? ওহ আল্লাহ! তুমি আমাকে এই কোন যন্ত্রণায় ফেললে? কি পাপ করেছিলাম আমি? আজ 2 দিন হয়ে গেল বাড়ির কারোর সাথে কথা বলি না। বাড়িতে এখন কোনো গেস্ট নেই। আছে শুধু মামা, মামি আর রুশান ভাইয়া। সবাই আমার সাথে কথা বলতে চাইছে। কিন্তু আমি রুমের দরজায় খিল মেরে বসে থাকি। শুধু খাওয়ার সময় নিচে আসি। আবার রুমে গিয়ে দরজা আটকে দেই। আমার অভিমান হয়েছে ভীষণ। আরু ও সবকিছু জানতো অথচ আমাকে কিছু বলেনি। রুশান ভাইয়াও একই কাজ করেছে। কেউ আমাকে ভালোবাসে না। আমাকে ভালোবাসলে আমার সাথে এমন করতে পারতো না। বিছানায় বালিশে মুখ গুজে পড়ে আছি। ওপাশ থেকে দরজায় আঘাত করা হচ্ছে খোলার জন্য। কিন্তু খুলব না আমি।
হঠাৎ আমার ফোনটা প্রচণ্ড ঝংকার তুলে বেজে উঠল। আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম অচেনা নাম্বার। ধরব কি ধরব না করেও ধরে ফেললাম। দেখি কে আমাকে এই সময়ে স্মরণ করল। যতটা আশা নিয়ে ফোনটা ধরেছিলাম, ফোনটা রিসিভ করার পর আমার মুখটা ঠিক ততটাই শুকিয়ে গেল। ফোনের ওপাশ থেকে বাজখাই কণ্ঠের ধমক আসলো। দরজা খুলছ না কেন? থাপ্পড় খাওয়ার শখ হয়েছে? দরজা না খুললে কিন্তু এখনই ভেঙে ঢুকে পড়ব। এই হুমকি দেওয়ার মালিক আর কেউ না, স্বয়ং অহর্নিশ চৌধুরী। আমি এবার সত্যিই ভয় পেয়েছি। কাঁপা কাঁপা পা নিয়ে এগিয়ে গেলাম। দরজাটা খুলে দিতেই চট করে অহর্নিশ চৌধুরী ভেতরে প্রবেশ করল। আর দরজা বন্ধ করে দিল। হায় আল্লাহ! এখন আমার কি হবে? লোকটা কি আমার ঠ্যাং দুটো আজই ভেঙে দিবে? মনে মনে ভয় হলেও মুখে কিছু বললাম না। বিছানায় গিয়ে চুপ করে বসলাম। অহর্নিশ চৌধুরীও আমার পাশে এসে বসল। তার গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, আমাকে পছন্দ না করার কারণ? তার কথা শুনে তো আমার একশটা যুক্তি খাড়া করতে ইচ্ছা হলো। কিন্তু মুখ ফুটে শুধু এইটুকুই বললাম, আপনি আমার সাথে ভালো ব্যবহার করেন না। সব সময় আমাকে অপদস্থ করেন। আমার কথা শুনে অহর্নিশ চৌধুরী হয়তো একটা দীর্ঘশ্বাস ফেললেন। আর বললেন, এই সামান্য কারণ? আমি তো তোমার ভালোর জন্যই অমন করি। তার কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। আমার ভালো তোকে কে করতে বলেছে? আমার এরকম ভালোর কোনো দরকার নেই। আমি বললাম, এরকম ভালো করার কি দরকার? অহর্নিশ চৌধুরী জবাব দিলেন না। কথা ঘুরিয়ে বললেন, আমাদের ফ্যামিলি থেকে আগেই ঠিক করা আছে বিয়ে। আর তোমার উপর অধিকার ফলানোর দায়িত্বও আমি আগে থেকেই পেয়ে গিয়েছিলাম। তাই তো একটু শাসন করতাম। আর মানুষ রাগ, ক্ষোভ, অধিকার তার উপরেই ফলায় যাকে সে ভালোবাসে। বাকিটা তোমার উপর। ভেবে দেখো তুমি কি করবে। তবে বিয়েটা তোমার আমাকেই করতে হবে। বলেই অহর্নিশ চৌধুরী বেরিয়ে গেল। কি বলে গেল সে? ভালোবাসে মানেটা কি? একটু পর আম্মু আর আরু প্রবেশ করল ভেতরে। আম্মুর হাতে একটা প্যাকেট। সেই প্যাকেটটা আরুর হাতে দিয়ে আমার দিকে এগিয়ে আসলো। মুখে একটু হাত বুলিয়ে বলল, আমাদের উপর এত রাগ? আচ্ছা বল তো, বাবা মায়ের কোনো সন্তানের খারাপ চায়? আর অহর্নিশ কত ভালো। তোকে চেনা জানার মধ্যে বিয়ে দিতে পারলে আমারও কতটা শান্তি পাব। এছাড়া ছেলেটা তোকে ভালোবাসে। আশা করি আমাদের কথায় তোর আর কোনো দ্বিমত থাকবে না। আমি তো অবাক হয়ে আছি। অহর্নিশ চৌধুরী আমাকে ভালোবাসে এটা জেনে। এ কি করে সম্ভব হলো? এর মধ্যে আম্মু আমাকে তাড়া দিয়ে বলল ব্লাউজ আর পেটিকোট পরে আসতে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এগুলো কেন পরব? আম্মু আমাকে আরো অবাক করে বলল, তোর তো মতিগতির ঠিক নেই। অহর্নিশ আর কোনো রিস্ক নিতে চাইছে না তোকে নিয়ে। বিয়েটা আজই হবে। ছেলেটা তোকে বড্ড ভালোবাসে। বলেই আমাকে ঠেলে পাঠালো ওয়াশরুমে। অহর্নিশ চৌধুরী আমাকে ভালোবাসে শুনে যতটা শোকড হয়েছিলাম তার থেকে বেশি শোকড হলাম আজকে আমার বিয়ে জেনে।
আমার জীবনের সাথে এগুলো কি হচ্ছে? আমার বিয়ে, অথচ আমি জানলাম বিয়ের কিছুক্ষণ আগে। ঘোরের মধ্যে থেকে সবকিছু পরে বেরিয়ে আসলাম। আম্মু আর আরু মিলে আমাকে শাড়ি পরিয়ে একটু সাজিয়ে দিল। এরপর আমাকে নিয়ে নিচে আসলো। নিচে এসে দেখি কাজী সাহেব আর উকিল আগে থেকেই এসে বসে আছে। আর বাকি লোকজন বলতে রুশান ভাইয়ারা, আরুর বাবা মা আর আমার ফ্যামিলি। আমাকে নিয়ে বসানো হলো অহর্নিশ চৌধুরীর পাশে। একটু পর বিয়ে পড়ানোও হয়ে গেল। আমার মনে হচ্ছে সময়টা একটু বেশি দ্রুতই যাচ্ছে। এরপর সন্ধ্যা হতেই বাধল একটু সমস্যা। আমি কোথায় থাকবো এই নিয়ে। বড়রা সিদ্ধান্ত নিল, আমাকে বড় করে উঠিয়ে নেওয়ার পরেই আমিও বাড়িতে যাব। কিন্তু আমার সদ্য হওয়া হাজবেন্ড মানে অহর্নিশ চৌধুরী নির্লজ্জের মতো সবার সামনে তার আব্বুকে বলল, বিয়ে কি আমি বউকে এখানে রেখে যাওয়ার জন্য করেছি আব্বু? তাহলে তো আরো পরেই বিয়েটা করতে পারতাম। আমি শ্রেয়াকে নিয়ে তবেই বাড়ি ফিরব। না হলে শ্রেয়া যতদিন ও বাড়িতে থাকছে ততদিন এ বাড়িতে আমি ঘর জামাই হয়ে থাকব। এখন বলো তোমরা আমার কোন শর্তে রাজি আছো? আমার কোনো অসুবিধা নেই। আমার একটা হলেই হলো। বাকি সবার মুখে মিটিমিটি হাসি। তবে আমার শ্বশুরমশাই বড্ড লজ্জা পেল ছেলের এহেন লাগাম ছাড়া কথায়। শেষমেশ আমাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্তই গৃহীত হলো। তবে আমাকে নিয়ে যাওয়ার কথা শুনে আমি বাংলা সিরিয়ালের নায়িকাদের মতো কান্না করলাম না। চুলোয় যাক কান্না। সবাই আমাকে উঠে পড়ে লেগেছে বাড়ি থেকে তাড়ানোর জন্য। আমি এখন আমার দেখা সেই স্বপ্নের মতো বসে আছি অহর্নিশ চৌধুরীর খাটে। কখন আমার পতিদেবতা আসবেন তার অপেক্ষায় আছি। আমার একটুও ইচ্ছা নেই তার অপেক্ষা করার। কিন্তু ঘুমবাবাজি ধরছে না। আমি আবার অন্য কোথাও গেলে এত সহজেই মানিয়ে নিতে পারি না। আমার সময় লাগে। একটু পর অহর্নিশ চৌধুরী রুমে আসলো। আমার বুকটা দুরু কাঁপছে। অহর্নিশ চৌধুরী আবার আজকে বাংলা সিনেমার ভিলেন হয়ে যাবে না তো? ওই ডায়লগটা আবার দিবে না তো যে, সুন্দরী তোর দেহ পেলেই চলবে আমার, মন লাগবে না? কিন্তু আমাকে মিথ্যা প্রমাণ করে অহর্নিশ চৌধুরী আমাকে শুয়ে পড়তে বলল। আমিও বাধ্য মেয়ের মতো শুয়ে পড়লাম। সে রাতে আর তার সাথে কথা হলো না। সেও আমার থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে শুয়ে পড়েছিল। হয়তো আমাকে সময় দিতে চাইছে। আমার ঘুম ভাঙল একটু দেরি করেই। তাড়াতাড়ি আমার ঘুম আসেনি, তাহলে তাড়াতাড়ি উঠব কিভাবে? ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে বের হলাম। যদিও আমাদের মধ্যে গোসল করার মতো কিছু হয়নি। কিন্তু কাল থেকে যা হয়েছে তাতে আমার গোসল করে মাথা ঠান্ডা হওয়ার দরকার ছিল। এখন আমি শাড়ির সাথে যুদ্ধ করছি। এই শাড়ি আমি পরতে পারি না। কিন্তু বাড়ির বউ। প্রথম দিনই যদি শাড়ি না পরি তাহলে কেমন দেখায়? আমি আবোল তাবোল পেঁচাচ্ছিলাম, তখনই অহর্নিশ চৌধুরী রুমে প্রবেশ করল। আমাকে এক পলক দেখে নিয়ে খাটের উপর বসল। এবার পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখতে শুরু করল। আচ্ছা, আমার মতো জলজ্যান্ত একটা মেয়েকে কি তার চোখে পড়ল না? আমি যে শাড়ি পরতে পারছি না। এই অবস্থায় রুম ছেড়ে বের হওয়া ইম্পসিবল। আমার ভেতরের সত্তাটা অহর্নিশ চৌধুরীর থেকে সাহায্য পাওয়ার জন্য না করছে। কিন্তু আমার কাছে কোনো উপায় নেই। তাই একটু করুণ স্বরে তাকে ডেকে বললাম, আমাকে একটু শাড়ি পরার জন্য হেল্প করুন না।
আমার কথা শুনে অহর্নিশ চৌধুরী তাকালো আমার পানে। হয়তো একটু দয়া হলো, তাই উঠে এগিয়ে এলো আমার কাছে। তখনও আমি জানি না, সে এত বড় অসভ্য, পাজি লোক। তাহলে আমি তার কাছ থেকে জীবনেও সাহায্য চাইতাম না। সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, শাড়ি খোলার সময় যদি আমার কাছে হেল্প চাও তাহলেই এখন আমি তোমাকে সাহায্য করব। তার কথা শুনে লজ্জায় আমার কান দিয়ে গরম ধোঁয়া বের হতে শুরু করল। কত বড় অসভ্য! আমি কিছু বললাম না। তার কথার জবাব দিব না। তাতে সে আমাকে সাহায্য করুক আর না করুক। কিন্তু সে আমাকে সাহায্য করল। আর তার সাহায্য নিয়ে আমিও ফিটফাট শাড়ি পরে ফেললাম। এভাবে আমাদের খুনসুটি চলছে আজ প্রায় 3 বছর হয়ে যায়। আমাদের একটা ছেলেও আছে, নাম তার শ্রেয়ান। আমি কিন্তু সহজেই অহর্নিশ চৌধুরীর প্রেমে পড়িনি। তবে যখন থেকে তাকে বুঝতে শুরু করলাম তখন একটা জিনিসই অনুভব করেছি, মানুষটা আসলেই ভালো। তার সাথে সারাটা জীবন কাটানো যায়। ডায়েরিটা আজ আমার পরিপূর্ণ। তাকে অপছন্দ করার, ভালোবাসার সবকিছু লিপিবদ্ধ করেছি আমি। সত্যিই প্রতিটা মানুষের জীবনের কাহিনী এক একটা সিনেমা। ডায়েরিটা বন্ধ করে উঠে দাঁড়ালাম। আকাশে আজকে পূর্ণিমার চাঁদ। একটু পর অনুভব করলাম আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। এ আর কেউ নয়, আমার স্বামীজি। আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে শুধালো, এখানে কি করছো এত রাতে? আমি তার কথার জবাব দিলাম না। এই আকাশ, বাতাস আর চাঁদকে সাক্ষী রেখে শুধু বললাম, ভালোবাসি অহর্নিশ চৌধুরী, আমার জল্লাদ স্যার। সমাপ্ত।